প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। এসএসসির গণিত সিরিজে আমরা করছিলাম পরিমিতি অনুশীলনী 16.3 এর প্রথম দিকের 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক নিয়ে আমি একটি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি ইতিমধ্যেই। তো আশা করি তোমরা সেই ভিডিওটা দেখে নিয়েছো। যদি দেখে না থাকো তাহলে প্লেলিস্টে এসএসসির গণিত সিরিজের সকল ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। প্লেলিস্টে ক্লিক করে তোমরা সেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবে। তো আজকে আমরা করব অনুশীলনী 16.3 এর দ্বিতীয় পার্টটা করব, অর্থাৎ 7 থেকে অঙ্ক শুরু করব। তার আগে একটি রিকোয়েস্ট করব যে তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো দেখো 7 নং অঙ্কটা আমি পড়ছি। একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার। তো তোমরা জানো গাড়ির চাকা গোলাকার অর্থাৎ বৃত্তাকার থাকে। তাহলে আমরা ধরে নিলাম যে গাড়ির চাকার একটা বৃত্ত। তো তার ব্যাস হচ্ছে কেন্দ্র দিয়ে যেটা অতিক্রম করছে সেটা ব্যাস 28 সেন্টিমিটার এবং পেছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা এবং পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে? সামনের চাকাটা যেহেতু ছোট তাহলে সামনের চাকাটা অবশ্যই বেশি ঘুরবে। তো দেখো 7 নম্বর অঙ্কটা আমি করছি। এখানে প্রথমে বলছে সামনের চাকার ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার। তো আমরা সামনের চাকার ব্যাসার্ধটা বের করে নিই। সামনের চাকার ব্যাসার্ধ মানে তোমরা বুঝতেই পারছো, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। আর ব্যাসার্ধকে আমরা প্রকাশ করি আর দিয়ে। আর সমান এখানে যদি 28 সেন্টিমিটার দেওয়া আছে তাহলে 28/2, যেহেতু ব্যাসের অর্ধেক হবে তাই 2 হবে, তাহলে 2 সেন্টিমিটার সমান আমরা খুব সহজেই 14 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। 14 সেন্টিমিটার। তাহলে আমরা যদি কোনো বৃত্তাকারের বা বৃত্তের আমরা যদি ব্যাসার্ধ জানি তাহলে আমরা খুব সহজেই তার পরিধিটা বের করে ফেলতে পারছি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সামনের চাকার পরিধি সূত্র তোমরা জানো। পরিধি সূত্র হচ্ছে 2πr। তাহলে আমরা লিখতে ফেলতে পারি 2 ইন্টু পাই এর মান আমরা সরাসরি বসাই দিতে পারি এবং পাইটা লিখেও লিখতে পারি। তাহলে আমি সূত্রটা লিখে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2πr সামনের চাকার পরিধি 2πr সমান আমরা সামনে বসাই দিচ্ছি। 2 ইন্টু পাই এর মান আমরা জানি 3.1416 ইন্টু আমাদের আর এর মান হচ্ছে মানে ব্যাসার্ধ হচ্ছে এখানে 4। তাহলে আমাদের পরিধি অবশ্যই হবে সেন্টিমিটার। তাহলে আমরা গুণটা করে দিচ্ছি। আমি সামনে লিখছি এই জন্য যাতে নিচের জায়গাটা পর্যাপ্ত জায়গা পাওয়া যায়। আমি গুণ করার জন্য ক্যালকুলেটর ইউজ করছি। 3.1416 ইন্টু 2 ইন্টু 14। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 87.965 প্রায় সেন্টিমিটার প্রায়। তোমরা জানো যে দশমিকের অঙ্কে প্রায় লিখতে হয়, কারণ আমাদের এখানে ক্যালকুলেটর গুণ করাতে হয়েছে 9648। তো আমরা 965 প্রায় লিখে দিলাম। তাহলে দেখো আমরা সামনের চাকার ব্যাসার্ধটা জেনে গেলাম। ঠিক একইভাবে আমরা পিছনের চাকার ব্যাসার্ধ এবং পরিধিটা বের করে নিই। পিছনের চাকার ব্যাসার্ধ আর সমান, দেখো পিছনের চাকা আমাদেরকে বলছে পিছনের চাকার ব্যাস ছিল 35 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হবে 35/2 সেন্টিমিটার। দেখো যেহেতু আমাদের এটা মানে সরাসরি ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এখানে দশমিক না করে আমরা পরবর্তীতে অঙ্কের ভিতরে সেটা করে ফেলতে পারবো। তাহলে আমরা পিছনের চাকার ব্যাসার্ধ যেহেতু জেনে ফেলেছি 35/2 সেন্টিমিটার, তো আমরা পিছনের চাকার পরিধিটা বের করে ফেলি। সুতরাং পিছনের চাকার পরিধি, দেখো আমরা যেহেতু একবার সূত্রটা জেনে গেছি যে পরিধির সূত্র 2πr, এখন আমরা সূত্রটা প্রয়োগ না করে সরাসরি মানটাও বসাই দিতে পারি। তাহলে পিছনের চাকার পরিধি হবে 2 ইন্টু 3.1416 গুণ 35/2 সেন্টিমিটার।
দেখো এখানে এই 2 এবং এই 2 আমরা বাদ দিয়ে দিতে পারি, আমাদের এখানে কাটা দেওয়ার দরকার নেই, তোমরা কাটাকাটিটা বুঝে নিলেই হলো। তাহলে আমরা 3.1416 এর সাথে 35 গুণ করে দিতে পারি, 3.1416 ইন্টু 35। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সমান 109.956 সেন্টিমিটার। এবার দেখো আমরা সামনের চাকার পরিধি জেনে ফেলেছি, পিছনের চাকার পরিধিও জেনে নিয়েছি। তাহলে এখন আমাদেরকে বলছে যে 88 মিটার পথ অতিক্রম করতে সামনের চাকাটা কয়বার ঘুরবে, পিছনের চাকাটা কয়বার ঘুরবে সেটা আমরা বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব 88 মিটার সমান সমান, আমরা মিটারটাকে সেন্টিমিটার করে দিই। তাহলে আমরা 100 দিয়ে গুণ করব, 88 গুণ 100 সেন্টিমিটার। দেখো এখন আমরা চাইলে এটাকে গুণ করেও দিতে পারি অথবা এভাবে রেখে দিতে পারি, রেখে দিলেও আমরা পরে গুণ করে নিতে পারবো, কারণ আমাদের যেহেতু কাটাকাটি করতে হবে তখন আমাদের সহজে কাটাকাটিও করতে পারবো। তো আমরা লিখে দিলাম, গুণ করে ফেললাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে 8800 সেন্টিমিটার। তাহলে এই 8800 সেন্টিমিটার আমরা কেন নিলাম, কারণ আমরা মিটারটাকে সেন্টিমিটার করে নিলাম এই জন্য যে আমরা চাকার পরিধিটা আছে সেন্টিমিটারে। তো আমরা যদি মিটারকে ভাগ করতে যাই তাহলে আমাদের অবশ্যই সেন্টিমিটারকে ভাগ করতে হলে সেন্টিমিটার দিয়ে করতে হবে, আর মিটারকে করতে হলে মিটার দিয়ে করতে হবে। তো আমরা সেন্টিমিটার করে নিলাম। তো এখন লিখতে পারি আমরা, সুতরাং ওই পথ অতিক্রম করতে করতে সামনের চাকা ঘুরবে, চাকা ঘুরবে সমান আমরা ভাগ করে দিব, সামনের চাকাটা ঘুরবে 8800 আমরা ভাগ করবো সামনের চাকার পরিধি আমাদের কত 87.965, এখানে আমরা লিখবো বার, মানে এতবার ঘুরবে। তাহলে আমরা ভাগ করে দিই 8800 ভাগ হবে আমাদের 87.965, তাহলে আমরা পাচ্ছি 100, দেখো সমান সমান 100.03 বার, সুতরাং 100 বার প্রায়। তাহলে এবার আমরা পিছনের চাকাটা বের করি, সুতরাং পিছনের চাকা ঘুরবে, পিছনের চাকা ঘুরবে, তাহলে আমরা এটাকে পিছনের চাকার পরিধি দিয়ে ভাগ করব। তাহলে আমরা 8800 আর পিছনের চাকার পরিধি আমরা জানি 109.956 বার। তাহলে আমরা পিছনের চাকাটা ভাগ করে দিই, 8800 ভাগ 109.956, তাহলে এটা হচ্ছে আমাদের 80.03 বার। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে 80 বার প্রায়, 80 বার প্রায়। তো দেখো এখানে সামনের চাকাটা ঘুরছে 100 বার আর পিছনের চাকাটা ঘুরছে 80 বার। তাহলে সামনের চাকাটা কয়বার বেশি ঘুরছে আমরা বের করে ফেলতে পারবো, সুতরাং সামনের চাকা বেশি ঘুরছে। প্রশ্নটা করেছিল আমাদেরকে যে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বা পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। দেখো এখানে আমাদেরকে এই যে 100.03 কে আমরা 100 বার লিখলাম, এখানে আরো একটা কারণ আছে, এখানে আমাদেরকে বলছে যে পূর্ণবার ঘুরবে, অর্থাৎ পুরো বারটা ঘোরা হলে আমরা সেটাকে একবার ধরবো, আংশিক ঘুরলে সেটা আমাদের কাউন্টেবল ফ্যাক্টর হিসেবে এখানে থাকবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সামনের চাকা বেশি ঘুরবে, সামনের চাকা বেশি ঘুরবে, আমরা বিয়োগ করে দিই 100 মাইনাস 80 বার সমান সমান 20 বার। এটাই হবে আমাদের উত্তর, উত্তর 20 বার বা 20 বার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমে সামনের চাকার পরিধি বের করেছি,
তারপর পিছনের চাকা পরিধি বের করেছি। আমরা যে দূরত্বটা অতিক্রম করেছি সেটাকে সেন্টিমিটারে প্রকাশ করে আমরা চাকার যে পরিধি সেটা দিয়ে ভাগ করেছি। সামনের চাকা পেয়েছি 100 বার আর পিছনের চাকা 80 বার, বিয়োগ করে দিয়েছি 100 থেকে 80, তাহলে সামনের চাকাটা 20 বার বেশি ঘুরবে। খুবই সহজ অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে 8 নং বলছে একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো অঙ্কটি করার জন্য আমি একটি চিত্র এঁকে নিয়েছি। এটা ধরে নিলাম একটা বৃত্ত, এর পরিধি হচ্ছে তোমার 220 মিটার, আর এ বি সি ডি হচ্ছে একটা বর্গ যেটা এই বৃত্তের ভিতরে অন্তর্লিখিত। তো আমরা এই চিত্রটা আলোকে আমরা অঙ্কটা করব। অঙ্কটা করতে গিয়ে এই চিত্রটা দেখলে তোমাদের বুঝতে সহজ হবে, সেজন্য আমি চিত্রটা এঁকে নিয়েছি। বৃত্তের পরিধি 220 মিটার। তো বৃত্তের পরিধি দেওয়া আছে 220 মিটার। তো মনে করি বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দিয়ে চিন্তা করি, তাহলে আমরা আরটাকে ধরে নিলাম আর মিটার, তাহলে আমরা ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। আর এ বি সি ডি যে বর্গক্ষেত্রটা আছে, এ বি সি ডি বর্গক্ষেত্রটি বৃত্তের ভিতরে অন্তর্লিখিত আছে। বৃত্তে অন্তর্লিখিত আছে। দেখো এখানে বলছে বৃত্তের পরিধি 220 মিটার, তাহলে আমরা জানি বৃত্তের পরিধি সমান 2 পাই আর। তাহলে আমরা বৃত্তের পরিধি সূত্র জানি 2 পাই আর, আর এখানে পরিধি দেওয়া আছে 220 মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2 পাই আর ইকুয়াল টু 220, বা আমরা এখানে আর এর মানটা বের করব, কারণ আমরা যদি ব্যাসার্ধটা জানতে পারি তাহলে এই চতুর্ভুজের এই বর্গক্ষেত্রের ব্যাসার্ধ মানে হচ্ছে এই কর্ণের অর্ধেক আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কর্ণের অর্ধেক যদি পেয়ে যাই তাহলে আমরা কর্ণটা পেয়ে যাবো, আর কর্ণটা পেয়ে গেলে আমরা বর্গক্ষেত্রের বাহুটার দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে আমরা যেহেতু আর এর মান জানবো, তাহলে আমরা আরটা রেখে 2 পাইটাকে 220 এর নিচে পাঠিয়ে দিই। 2 আর পাই এর মান আমরা জানি, পাই এর মানটা আমরা এখানে বসিয়ে দিই 3.1416, বা আর সমান আমরা এটাকে করতে পারি 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে থাকে আমাদের উপরে 110 আর নিচে থাকে 3.1416। তো আমরা যদি এটাকে ভাগ করি, 110 কে যদি আমরা ভাগ করি 3.1416 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি, সুতরাং আর ইকুয়াল টু 35.014। দেখো আমরা কিন্তু আর এর মান পেয়ে গেছি, সুতরাং ব্যাসার্ধ আর সমান 35.014 মিটার। তাহলে দেখো এখানে আমরা এই বৃত্তটার ভিতরে এই এ থেকে সি পর্যন্ত, এসি হচ্ছে ব্যাস, তাহলে আমরা ব্যাসার্ধ জেনে নিয়েছি, ব্যাসার্ধ 35.014 মিটার। তাহলে আমরা ব্যাসটা খুব সহজে বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বৃত্তের ব্যাস এসি সমান 2r সমান 2 ইন্টু 35.01014। তাহলে আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে আমরা পাবো একটা মিটার, তাহলে আমরা পাবো 70.0
√28 মিটার। দেখো আমরা কি পেলাম, আমরা বৃত্তের ব্যাস বের করে নিলাম এসি। তাহলে বৃত্তের ব্যাস এসি হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্র এ বি সি ডি এর কর্ণ এসি, বর্গক্ষেত্র এ বি সি ডি এর কর্ণ এসি সমান ডি হলে এর এক বাহু দৈর্ঘ্য এ। দেখো বর্গক্ষেত্রের এক বাহুকে এ দিয়ে প্রকাশ করা হয় আর বর্গক্ষেত্রের কর্ণকে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা বর্গক্ষেত্র এবিসিডি এর কর্ণ এসি কে যদি ডি চিন্তা করি এবং এক বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ডি বেলায় আমরা জানি কর্ণ আর বাহুর সাথে সম্পর্ক হচ্ছে ডি সমান √2a। তাহলে আমরা ডি এর মান বের করলে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি a = d/√2। তো দেখো আমরা যদি এটাকে রাখি আর √2টাকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে এই √2টা তোমার d এর নিচে চলে যাবে, d/√2। তাহলে আমরা এখন লিখতে পারি যে a = d এর মান আমরা জানি, এখানে আমরা বের করেছি ac এর মান বের করেছি আমরা, ac এর মানটা হচ্ছে d এর মান। তাহলে আমরা ac এর মানটা বসিয়ে দিই, ac এর মান পাচ্ছি আমরা 70.028। তাহলে আমরা √2 এর মান আমরা মান বসিয়ে দিতে পারি, √2 হচ্ছে 1.4142। এখানে আমরা লিখব মিটার প্রায়। তো আমরা শুধু ভাগ করে দিলেই পেয়ে যাচ্ছি আমাদের মানটা 70.028। এটাকে আমরা ভাগ করব 1.4142 দিয়ে। তাহলে আমরা পাচ্ছি 49.517 মিটার প্রায়। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, আমাদের आंसर হচ্ছে 49.518 মিটার প্রায়। তো দেখো এটা আমরা এই বৃত্তের প্রথমে এই ব্যাসার্ধটা বের করেছি, ব্যাসার্ধ থেকে আমরা বৃত্তের ব্যাসটা বের করেছি। তো বৃত্তের যেটা ব্যাস সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে খুব সহজ জিনিসটা তোমরা কিবা, এই জন্য আমি চিত্রটা এঁকে নিয়েছিলাম, তার জন্য চিত্রটা দেখে বুঝতে পারো। আমরা এই বৃত্তের পরিধিটা দেওয়া আছে, পরিধি থেকে আমরা ব্যাসার্ধ বের করেছি, ব্যাসার্ধ পেয়েছি আমরা 35.014 মিটার। তারপরে আমরা ব্যাসার্ধ থেকে ব্যাস বের করে নিচ্ছি, ব্যাস হচ্ছে তার ডাবল, ব্যাসার্ধের ডাবল, তাহলে 70.028 মিটার প্রায়। আমরা এই বৃত্তের ব্যাসার্ধটাকে এই বর্গের ক্ষেত্রে কর্ণ ধরে, তাহলে আমরা কর্ণ থেকে আমরা জানি কর্ণ থেকে বাহুর দৈর্ঘ্য যে সূত্রটা রয়েছে d = √2/a, √2a আমরা সেখান থেকে কিন্তু এর মানটা বের করে নিয়েছি। তাহলে এই হচ্ছে a হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কিন্তু আমাদের উত্তরটা খুব সহজেই পেয়ে গেছি। এবং তোমরা ভালো করে বোঝার জন্য চিত্রটা এঁকে নিবে, চিত্র আঁকা থাকলে তোমাদের অঙ্কটা বুঝতে সহজ হবে। দেখো এরপর আমরা 9 নং অঙ্কটি করব। 9 নংয়ে বলছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা দেখো এখানে আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি, একটি ত্রিভুজ এঁকে নিয়েছি। ত্রিভুজটা সমবাহু মানে তিনটা বাহুই সমান। তো এখানে আমি হোয়াইট বোর্ডে সমান একদম সম্পাদ্যের মতো আঁকা একটু কঠিন, তো এটা আমরা ধরে নিলাম যে এটা তিনটা বাহু সমান। তাহলে আমাদের এইখানে অঙ্ক দেওয়া আছে যে বৃত্তের পরিধি এবং ত্রিভুজের পরিসীমা এই দুটো সমান। তো অনুপাতটা আমাদের ক্ষেত্রফলের অনুপাতটা তো বের করতে হবে। তো অঙ্কটা করার জন্য আমরা শুরু করছি। তো দেখো এখানে বলছে যে আমরা লিখতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ, আমি এখানে ধরে দেখিয়েছি তোমাদের চিত্রে যে বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তো আমরা লিখতে পারি, মনে করি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক।
একক মানে হচ্ছে আমরা এটা মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, বা অন্য যে কোনো পরিমাপের একক হতে পারে। এই অর্থে আমরা বলছি যে বৃত্তের ব্যাসার্ধ আর একক। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ হবে, তাহলে আমরা একককে পরিবর্তে বর্গ একক লিখব, বর্গ একক। এবার খেয়াল করো, আমাদের প্রশ্ন বলছে যে এদের পরিসীমাটার সমান হচ্ছে গিয়ে পরিধির পরিসীমার সমান হচ্ছে, এর পরিধির সমান হচ্ছে এই ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে আমরা এই বৃত্তের আমরা এই জানি, পরিধির সূত্র জানি। আমরা বৃত্তের পরিধি সমান 2 পাই আর, এখানে হবে একক, কারণ পরিধি সবসময় একক দিয়ে হয় আর ক্ষেত্রফল বর্গ একক দিয়ে হয়। দেখো এখানে বলছে যে ত্রিভুজের পরিসীমা আর এই বৃত্তের পরিধি সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে বৃত্তের পরিধি সমান ত্রিভুজের পরিসীমা। সমান, তাহলে এটার পরিধি হচ্ছে 2 পাই আর, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে ত্রিভুজের পরিসীমা কত হবে? ত্রিভুজের পরিসীমা হবে 2 পাই আর। তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2 পাই আর। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য দেখো ত্রিভুজের পরিসীমা, তাহলে তিনটা বাহুর পরিসীমা যদি 2 পাই আর হয়, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কি হবে? 2 পাই আর বাই 3 মিটার একক। এই সমবাহু ত্রিভুজের যে এক বাহুটাকে আমরা প্রতীকী আকারে এ ধরে নিলাম, এর মানটা আমরা এই 2 পাই আর কে 3 দিয়ে ভাগ করলাম। কারণ হচ্ছে আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান আর তিনটা বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা যদি 2 পাই আর হয়, তাহলে একটা বাহু হবে 2 পাই আর ভাগ বাই 3। তাহলে এবার খেয়াল করো, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এবার বের করব। আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফলটা আগেই বের করে নিয়েছি। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আমরা এখন যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে কিন্তু আমরা অনুপাতটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো, √3/4 a স্কয়ার। দেখো আমরা কিন্তু এর মান ইতিমধ্যে জেনে নিয়েছিলাম, এর মান হচ্ছে 2 পাই আর বাই 3। তাহলে আমরা এখানে 2 পাই আর বাই 3 বসাতে পারি, 2 পাই আর বাই 3, এটার উপরে যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিলাম। দেখো এই স্কয়ারের কাজটা আমরা করে ফেলি। স্কয়ারের কাজ হচ্ছে 4 পাই স্কয়ার আর স্কয়ার বাই 9। বর্গ করলে আমরা সরাসরি গুণ করে দিয়েছি, 2 দুগুণে 4 পাই স্কয়ার আর স্কয়ার আর 3 3 9। তো দেখো আমরা যদি এই 4 এর সাথে 4 কাটা যায় আর √3 দিয়ে যদি আমরা এই 9 কে ভাগ করি, তাহলে √3। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। উপরে আমাদের থাকতেছে দেখো আর স্কয়ার পাই স্কয়ার আর থাকতেছে আমাদের আর স্কয়ার, আর নিচে থাকতেছে 3√3। দেখো এখানে আমরা এই যে আমরা যদি 9 কে √3 দিয়ে কাটাকাটি করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আমি তোমাদের একটু রাফটা দেখাই দিই যাতে তোমাদের বুঝতে সহজ হয়। 9 কে আমরা এইভাবে লিখতে পারি, 9 = 3 ×
3। তাহলে আমরা এই 3 ইন্টু এই 3 কে আমরা লিখতে পারি √3 গুণ √3। তাহলে একটা √3 যদি আমরা একটা এবার আমরা √3 যদি এটা ভাগ করি তাহলে একটা √3 কাটা গেলে 3√3 থাকবে। এই কারণে এখানে 3√3 হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিয়েছি π² r² 3 বা ইন্টু 3√3। তাহলে এটার সাথে আমরা এই বৃত্তের যে ক্ষেত্রফল আছে πr² বর্গ একক, তাহলে এটা হচ্ছে আমাদের বর্গ একক। যেহেতু আমরা ক্ষেত্রফল এটা এখানে আমরা বর্গ একক লিখে দিই বর্গ একক। তাহলে আমরা এবার অনুপাতটা বের করে ফেলতে খুব সহজে আমরা অনুপাত বের করে নিতে পারবো। সমান আমাদের বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr² আর আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে π² r² 3√3। দেখো এখানে r² এর সাথে কিন্তু r² কাটা যায়, পাই এর সাথে π² এর সাথে যদি আমরা পাই কাটি তাহলে আমরা একটা শুধু পাই থাকে। তাহলে আমরা আর গুণন করার কারণে একদিকে পাচ্ছি √3, অন্যদিকে পাচ্ছি অন্যদিকে পাচ্ছি একটা পাই। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। দেখো এখানে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি এই আর গুণন করি তাহলে 3√3 সাথে আমাদের πr² গুণ হবে। তারপরে যদি আমরা r²টাকে ডান পাশে পাঠিয়ে দিই এই r² এর সাথে কাটা যাবে। এই পাই এর সাথে যদি আমরা π² কে কাটাকাটি করি তাহলে আমাদের একটা পাই থাকবে। তাহলে আমরা উপরে নিচে করে কাটাকাটি করতে পারি, আর তোমরা যদি কাটাকাটিটা বুঝে যাও তাহলে আমরা সহজেই পরের লাইনে লিখে দিতে পারি। আর যেহেতু তোমরা এখন নবম দশম শ্রেণীতে পড়ো, আমি ধরে নিলাম তোমরা এসএসসি পরীক্ষার্থী, ফলে এই ধরনের সহজ কাটাকাটির বেলায় তোমরা নিজেরা যদি বুঝতে পারো সেতে এরা তোমরা এইভাবে ক্লিয়ার ভাবে লিখে দিবে, কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই। তোমরা নিজেদের ভিতরে যদি তোমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারো তাহলে তোমরা খুব সহজে এটা লিখে ফেলতে পারবে। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল ইস্টু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা অনুপাতটা পেয়ে গেলাম। আমাদের অ্যান্সার হবে 3√। দেখো এরপরে আমাদের রয়েছে 10 নং। 10 নংয়ে আমাদের কয়েকটা চিত্র আছে, এখানে 4টি চিত্র আছে। বলছে নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করুন। গাঢ় মানে এখানে কিছু ডট ডট দিয়ে ভরাট করে দিয়েছে, সেই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে একটু চিত্রগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, তারপর আমি একটা একটা করে সমাধান করব। তো আমরা প্রথমে চিত্রগুলো বুঝে নিই যে আমাদের এখানে কি করতে হবে। দেখো আমি বোর্ডে হোয়াইট বোর্ডে এমনি দিয়ে চিত্র আঁকা একটু সমস্যা, এই জন্য আমি একসাথে তোমাদের 4টা চিত্র বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি প্রথম যে চিত্রটা রয়েছে এখানে পুরোটাই গাঢ় অংশ রয়েছে। তো এখানে উপরে একটা অর্ধবৃত্ত রয়েছে, তারপরে আমরা একটা ত্রিভুজ কল্পনা করতে পারি। তাহলে আমাদেরকে এটা মানে চিত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে আমাদেরকে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবং দুইটা যোগ করলে কিন্তু আমরা এই চিত্রটার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তারপরে আমাদেরকে দ্বিতীয় চিত্রে পুরোটাই আমাদের ভরাট করা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের একইভাবে এখানে যেমন অর্ধবৃত্তের আমরা ক্ষেত্রফল বের করেছি, এখানে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব, তারপরে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব এবং দুইটা যোগ করব। তাহলে এখানে কিন্তু দেখো ক্লু হিসাবে কিন্তু আমাদের এই 4 সেন্টিমিটার দেওয়া আছে, এই যেহেতু এটা বর্গক্ষেত্র এবং এই অর্ধবৃত্তের এটা ব্যাস, তাহলে আমরা এখান থেকে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো এবং এই বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো 3 এবং 4 নং চিত্রটা আমাদের একটু বুঝতে হবে। এখানে ভরাট পুরোটা নেই, দেখো এখানে একটা বর্গক্ষেত্র একটা অংশ ভরাট করা আছে, বাকি অংশটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক অংশটা একটা অর্ধবৃত্ত। তাহলে আমরা অর্ধবৃত্তের এই যে নিচের যে বাহুটা আছে সেটা, এই বর্গক্ষেত্রের নিচের বাহুটা হচ্ছে এই অর্ধবৃত্তের ব্যাস। তাহলে আমরা অর্ধবৃত্তের ব্যাসটা যদি জানি যে 12 সেন্টিমিটার, তাহলে কিন্তু আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আমরা যদি এই বর্গক্ষেত্র থেকে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দিই, অর্থাৎ এই সাদা অংশটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এই ভরাট করা অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। একইভাবে এখানে একটা বর্গক্ষেত্র আছে, দেখো এখানে 12 সেন্টিমিটার লেখা আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব এবং সেটা দিয়ে এই 12 সেন্টিমিটারকে কাজে লাগিয়ে আমরা এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। আমরা এই বর্গক্ষেত্র থেকে বৃত্তের ক্ষেত্রফলটাকে ব্ল্যাঙ্ক অংশটাকে বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু আমরা এই ভরাট অংশটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই হচ্ছে এই চিত্র সম্পর্কে মূল কথা। তাহলে আমরা ইতিপূর্বে এই অঙ্ক করতে গিয়ে আমরা বর্গক্ষেত্র, তারপরে অর্ধবৃত্ত, বৃত্ত এবং চতুর্ভুজ, ত্রিভুজ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল বের করা শিখে গিয়েছি। তাহলে এই চিত্র থেকে আমাদের উত্তর বের করাটা আমাদের জন্য কঠিন হবে না, কারণ আমরা সব রকমের
ক্ষেত্রেরই ক্ষেত্রফল বের করা জানি, আমরা ক্ষেত্রফলগুলো বের করে এই দুইটার ক্ষেত্রে যোগ করব আর এই চিত্র দুইটার ক্ষেত্রে আমরা বিয়োগ করে দিব, তাহলে কিন্তু আমরা অঙ্ক সমাধান করে ফেলতে পারবো। তো চলো তাহলে আমি শুরু করছি। দেখো তাহলে আমরা এখানে এই যে 10-এর যে আমাদের প্রথম চিত্রটা রয়েছে সেই চিত্রটা আমরা এখন ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা এখানে লিখে নেই যে প্রথম চিত্র। দেখো প্রথম চিত্রের উপরের অংশটা কি আছে, একটা অর্ধবৃত্ত আছে। তাহলে আমরা লিখতে পারি যে এ ও বি অর্ধবৃত্তের ব্যাস সমান 9 সেমি। দেখে এখানে আমরা দেওয়া আছে লিখে নিতে পারি, দেওয়া আছে এ ও বি অর্ধবৃত্তের ব্যাস 9 সেমি। তাহলে ব্যাসার্ধ হবে কি, সুতরাং ব্যাসার্ধ আর সমান সমান 9/2 সেন্টিমিটার সমান সমান 4.5 সেন্টিমিটার। দেখো আমরা ব্যাসার্ধ যদি জেনে ফেলি তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে ত্রিভুজের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এখন আমরা এখানে বের করব অর্ধবৃত্ত, তাহলে আমরা সেটাকে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ও বি অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান দেখো পাই আর স্কয়ার বাই 2, কারণ আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এখন যেহেতু আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তো আমরা এখানে লিখে দিই বর্গ একক এবার আমরা মান বসিয়ে দিব। দেখো আমরা পাই এর মান জানি 3.1416 গুণ আমরা আর এর মান জানি 4.5, এটাকে আমরা স্কয়ার দিয়ে দিব, তারপরে নিচে হচ্ছে 2। আমরা এখন লিখব বর্গ সেন্টিমিটার, কারণ কি আমরা এখানে এই আর এর মান সেন্টিমিটার বসিয়েছি। তাহলে এবার আমরা গুণ করে দেই 3.1416 গুণ, দেখো এটাকে বর্গ করলে হয় 4.5 ইন্টু 4.5, তাহলে আমাদের বর্গ করলে হচ্ছে 20.25, নিচে 2 বর্গ সেন্টিমিটার। আমরা এবার সরাসরি গুণ করে দিব, এটার সাথে গুণ হচ্ছে আমাদের 3.1416, তারপর ভাগ হচ্ছে আমাদের 2 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 31.80 বর্গ সেন্টিমিটার, 80 বর্গ সেমি প্রায়। এবার খেয়াল করো আমরা কিন্তু উপরে অর্ধবৃত্তটা বের করে ফেলেছি, এবার আমরা এই ত্রিভুজটা বের করব। তাহলে এখন আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এ বি সমান সমান এ বির দৈর্ঘ্য আমরা জানি দেখো 9 সেন্টিমিটার 9 সেমি। তারপরে আমরা এ সি দৈর্ঘ্য জানি, এ সি সমান 8 সেমি। আমরা বিসি জানি, বিসি সমান 10 সেমি। সুতরাং ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, দেখো পরিসীমা আমরা 3টা বাহু যোগ করে দেই, পরিসীমা হচ্ছে 9 + 8 + 10 সেন্টিমিটার সমান সমান আমরা যোগ করে দিই 18 27 সেন্টিমিটার 27 সেন্টিমিটার। এবার খেয়াল করো ত্রিভুজের পরিসীমা আমরা 27 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের পরিসীমাকে 2s দিয়ে প্রকাশ করা হয়। অর্ধ পরিসীমা আমরা বের করব, কারণ আমরা ক্ষেত্রফল আমাদের জানতে হবে, আমাদের এই টোটাল চিত্রটার ক্ষেত্রফল বের করতে হবে। সীমা 2s = 27 সেমি। কারণ আমরা এখানে কোনো সূত্র প্রয়োগ করছি না, ত্রিভুজের পরিসীমাকে 2s দিয়ে প্রকাশ করা হয়। আমরা এখানে 2s এর মান জানি, আমরা পরিসীমা জানি 27 সেন্টিমিটার, আমরা সেটাই লিখে দিলাম। সুতরাং ত্রিভুজের অর্ধ পরিসীমা হচ্ছে s। তাহলে আমরা এটাকে 27 কে 2 দিয়ে ভাগ করব, 27/2 সেন্টিমিটার।
দেখো 27/2 সেন্টিমিটারকে আমরা যদি একবারে ভাগটা করে ফেলি তাহলে আমাদের হবে 27/2, তাহলে হবে আমাদের 30.5 সেমি। এখন কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিতে পারবো। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সি বর্গ একক, বর্গ একক। তো দেখো আমরা এখানে এস এর মান বসিয়ে দিই, আমরা এস এর মান জানি 13.5, তাহলে আমরা লিখি 13.5, ব্র্যাকেট হবে 13.5 মাইনাস, দেখো এ বি সি মানে হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে লিখতে পারি এ, তাহলে আমরা যদি এ বিটাকে এ ধরি, এ সিটাকে বি ধরি এবং বি সিটাকে সি ধরি, তাহলে আমরা এ বির মান পাচ্ছি 9, তারপরে 13.5 মাইনাস বি, বি মানে হচ্ছে যদি আমরা এ বি এসি, এসি কে যদি আমরা বি চিন্তা করি তাহলে আমরা পাচ্ছি 8, আর আমরা যদি বি সি কে যদি আমরা সি চিন্তা করি তাহলে আমরা পাচ্ছি 10। তাহলে আমরা এখন লিখে দিতে পারি যে এটা বর্গ সেমি। যেহেতু আমাদের এই মানগুলো সব সেন্টিমিটার, তাই আমাদের ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার। তো দেখো আমাদের এখানে 13/5 এগুলো সব গুণ অবস্থায় আছে, আমরা বিয়োগগুলি করে দিব। তাহলে দেখো 5.5 গুণ আমরা এখানে পাচ্ছি 3.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এগুলো সবগুলো গুণ করে দিই, 3.5 ইন্টু 4.5 ইন্টু 5.5 ইন্টু 3.5, তাহলে আমাদের হচ্ছে 1169.4375। এটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে আমরা পাচ্ছি 34.197 বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। আমরা এখানে প্রায় লিখে দিই। তো দেখো আমরা লিখতে পারি চিত্রের ক্ষেত্রফল, আমরা এই উপরে যে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল 31.808 বর্গ সেন্টিমিটার, এটা লিখে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করেছি আমরা 34.197 বর্গ সেন্টিমিটার। তো এটা আমরা যোগ করে দিলাম, আমাদের যোগ করে দিলে হবে 66.005 বর্গ সেমি, বর্গ সেমি। সুতরাং চিত্রের ক্ষেত্রফল সমান 66.005 বর্গ সেমি। তো আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপর অঙ্ক করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমার কাছ থেকে হেল্প চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের সেই কমেন্টের প্রেক্ষিতে সেই অঙ্কগুলো বা সেই সমাধানগুলো করে দিব। তোমাদের জন্য আরেকটা বিশেষ ঘোষণা বলবো, সেটা হচ্ছে তোমাদের আইসিটি নিয়ে আমি একটি সিরিজ ভিডিও করার পরিকল্পনা করেছি। খুব রিসেন্টলি তোমরা তোমাদের আইসিটির প্রতিটা অধ্যায় ধরে ধরে, বিশেষ করে 1, 2, 3 অধ্যায়ের আলোচনা এবং 4র্থ এবং 5ম অধ্যায়ের আমি তোমাদের যে এগুলো আছে, প্র্যাকটিক্যালগুলো আছে, সেগুলো করে দেখাবো। তো আইসিটির ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবে, তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।